সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা বিবিএ কিংবা এমবিএ করতেছেন, আপনাদের ফাইন্যান্স বা ম্যানেজারিয়াল ফাইন্যান্স এই সাবজেক্টটা অনেকের কাছে খুব ইজি মনে হয়, অনেকের কাছে আবার একটু কঠিন মনে হয়। যাই হোক, আমাদের আজকের লেকচার আমরা তৈরি করতেছি চ্যাপ্টার 1, অ্যান ওভারভিউ অফ ম্যানেজারিয়াল ফাইন্যান্স। যারা আপনারা ঘরে বসে আছেন, এই সময় বাসায় থেকে প্রিপারেশন নিতে চান, আমি চেষ্টা করব প্রতিদিন একটা দুইটা করে লেকচার তৈরি করতে। আমি আইবিএ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে এমবিএ কমপ্লিট করেছি 2017 সালে। এখন বাসায় থেকে আপনাদের কিছু সার্ভিস বা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করতেছি। এই ফ্রি লেকচারগুলো আপনারা অবসর সময়ে যদি বাসায় প্রিপারেশন নেন তাহলে আপনাদের অনেকটা ভ্যালু অ্যাড হবে। তো ঠিক আছে, আমরা শুরু করি। অ্যান ওভারভিউ অফ ম্যানেজারিয়াল ফাইন্যান্স। ম্যানেজারিয়াল ফাইন্যান্স আসলে কি জিনিস, সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়, বা এই সাবজেক্টটা আমরা কেন পড়ব, এটা আমাদের বিজনেস লাইফে, পার্সোনাল লাইফে, অফিস লাইফে কি কাজে লাগে, সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয় হবে। ওয়ান বাই ওয়ান আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেই হোয়াট ইজ ফাইন্যান্স বা ফিনান্স। ফিনান্সটা কি? ফিনান্স আসলে ডিল করে টাকা পয়সা নিয়ে। একটা অর্গানাইজেশন, একটা ফ্যামিলি, একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের কি সোর্স অফ মানি দরকার, ক্যাপিটাল দরকার, ফান্ড দরকার, ক্যাশ টাকা দরকার। তো ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাজ হচ্ছে কি, যে এই টাকা কোথায় থেকে আমরা ক্যাশটা ফ্লো, মানে ক্যাশটা আসবে কোথা থেকে, আমরা টাকা সংগ্রহ করব, করে এই টাকাটা উপযুক্ত কোথায় কোথায় ব্যবহার করব, স্পেসিফিক জায়গায় যেখানে ব্যবহার করলে আমাদের লস হবে না, অল্প সময় আমরা রিটার্নটা ভালো পাবো। এটাই হলো ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাজ। প্রত্যেকটা অর্গানাইজেশনে ফাইন্যান্স ডিপার্টমেন্ট রাষ্ট্রীয় পর্যায়ে, অফিস পর্যায়ে, কর্পোরেট লেভেলে এই কাজগুলোই করে থাকে। তো আমরা দেখি ফাইন্যান্স ইজ কনসার্ন উইথ ডিসিশনস অ্যাবাউট মানি, টাকা সম্পর্কে ডিসিশন নেয়। অর মোর অ্যাপ্রোপ্রিয়েটলি, আরও সঠিকভাবে বলতে গেলে ক্যাশ ফ্লোস, মানে ক্যাশটা ফাইন্যান্স ফাইন্যান্স ডিসিশনস ডিল উইথ হাউ মানি ইজ রেইজড, টাকা কিভাবে সংগ্রহ করা যায় বা বাড়ানো যায়, অ্যান্ড ইউজড বাই বিজনেস, কিভাবে আমরা আমাদের ব্যবসায় কাজে লাগাইতে পারি, গভর্নমেন্টস বা সরকার কিভাবে কাজে লাগাবে, অ্যান্ড ইন্ডিভিজুয়াল, ব্যক্তি পর্যায়ে, যেটা আমরা আগেই বলেছি। থ্রি জেনারেল কনসেপ্টস টু মেক রেশনাল ফাইন্যান্সিয়াল ডিসিশনস, এভরিথিং এলস ইকুয়াল, মোর ভ্যালু ইজ প্রিফার্ড টু লেস। ফাইন্যান্স আসলে এই বিষয়গুলো ডিল করে, তিনটা বিষয় ডিল করে। একটা হলো মোর ভ্যালু ইজ প্রিফার্ড, বেশি আমরা রিটার্নটা চিন্তা করব কমের তুলনায়, টু লেস। দ্য সুনার ক্যাশ ইজ রিসিভ, যত তাড়াতাড়ি আমরা ক্যাশটা রিসিভ করব ততই আমাদের জন্য মঙ্গল বা অর্গানাইজেশনের জন্য মঙ্গল, তাহলে এটাকে আমরা পরবর্তীতে আবার আরেকটা কাজে লাগাতে পারবো। দ্য মোর ভ্যালুয়েবল ইট ইজ, অ্যান্ড লেস রিস্কি অ্যাসেট, যে অ্যাসেটে রিস্ক কম সেই অ্যাসেটে আমরা ইনভেস্ট করব বেশি, যেটা রিস্ক বেশি সেটাতে ইনভেস্ট করব না। লেস রিস্কি অ্যাসেট আর মোর ভ্যালুয়েবল দেন রিস্কিয়ার অ্যাসেট। তো এই তিনটা জিনিস আমরা দেখলাম ফাইন্যান্স ডিল করে। টাকা পয়সা আমরা কিভাবে কালেকশন করব, সংগ্রহ করব, এবং সেটাকে কিভাবে উপযুক্তভাবে ব্যবহার করবো, এটা ফাইন্যান্সের কাজ। আর ফাইন্যান্স এই তিনটা বিষয় ডিল করে। একটা হলো যে টাকাটা আমরা ব্যবহার করব যেখানে ভ্যালু বেশি এবং ক্যাশ তাড়াতাড়ি রিসিভ করব, আর যেটা রিস্ক কম। দ্য ইম্পর্টেন্স অফ ফাইন্যান্স ইজ নন ফিনান্স এরিয়া, নন ফাইন্যান্স এরিয়াতেও ফাইন্যান্সের কিছু প্রয়োজনীয়তা রয়েছে। ম্যানেজমেন্টেও ফাইন্যান্সিয়াল বিষয়, আমরা টাকা পয়সা যদি তাদেরকে স্যালারি পেড করতে হয়, বিভিন্ন বিষয় ম্যানেজ করতে হলে আমাদের টাকার দরকার। তো সেই টাকার উৎসটা আমাদের খোঁজ করতে হবে। এই ফাইন্যান্স ম্যানেজমেন্টকে ডিল করতেছে মার্কেটটাকে ডোমিনেট করতে হলে টাকা পয়সা দরকার, ক্যাশ ফ্লো দরকার, সেলস বাড়ানো দরকার। এখানকেও এই মার্কেটের সাথে ফাইন্যান্সের সংযোগ রয়েছে, ইনফরমেশন সিস্টেমের সাথে ফাইন্যান্সের রিলেশনশিপ রয়েছে। ইনফরমেশন সিস্টেম, এমআইএস, আমাদের যত ইনফরমেশন সিস্টেম তারা ভালো থাকবে, ডেভেলপ থাকবে। এখন বিকাশের মাধ্যমে আমরা টাকা পেয়ে যাচ্ছি, কিংবা টিটি ব্যাংকের মাধ্যমে, তাহলে ক্যাশ ফ্লোটা বেশি হচ্ছে। অ্যাকাউন্টিং, হিসাব নিকাশটা যত স্বচ্ছ ক্লিয়ার থাকবে, ফাইন্যান্সিয়াল ডিলিংসটা তত ভালো হবে। ইকোনমিক্স, রোলিং ইকোনমিক্স, এগ্রিগেটেড ইকোনমি, ম্যানেজারিয়াল ইকোনমিক্স এবং অ্যাগ্রিগেটেড যে ইকোনমিক্স, এই দুই জায়গাতে এর ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট রয়েছে। ফাইন্যান্স যত ভালো থাকবে, ইকোনমি তত সচল হবে। তো আমরা নেক্সটে দেখি ক্যারিয়ার অপরচুনিটি ইন ফিনান্স, ফাইন্যান্সিয়াল মার্কেটস অ্যান্ড ইনস্টিটিউশনস। আমরা ফাইন্যান্স পড়াশোনা করে আমাদের ক্যারিয়ার কি গ্রোথ হইতে পারে, কি ভ্যালু অ্যাড হইতে পারে, সেটা হলে আমরা ব্যাংকে আমাদের
নলেজটা কাজে লাগাইতে পারবো, ফাইন্যান্সের নলেজ ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজে লাগে, ক্রেডিট ইউনিয়নে কাজে লাগে ইত্যাদি। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের ফাইন্যান্সের নলেজ দরকার, যেমন ব্রোকারেজ ফার্ম, সেখানে কেউ যদি শেয়ার মার্কেটে ঢুকতে চায় বা জয়েন করতে চায় তাদের কোম্পানিকে রেটিং করা এবং এই বিষয়ে হেল্প করা, এটা ফাইন্যান্সের কাজ। ইনভেস্টমেন্ট কোম্পানিজের ক্ষেত্রেও আপনি কোথায় ইনভেস্ট করবেন সেই বিষয়ে ফাইন্যান্স ডিল করে এবং এই বিষয়ে ফাইন্যান্স যাদের নলেজ আছে তারা ভালো করতে পারে। ম্যানেজারিয়াল ফাইন্যান্স, ম্যানেজারিয়াল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং, মানে ক্ষুদ্র পর্যায়ে, অফিস পর্যায়ে, বাসাবাড়ি পর্যায়ে আমরা যে ডিসিশন মেকিং গুলো করি সেগুলো ম্যানেজারিয়াল ফাইন্যান্সের অন্তর্ভুক্ত থাকে। ম্যানেজারিয়াল ফাইন্যান্স ইন দ্য 20th সেঞ্চুরি, এই যে একবিংশ শতাব্দী, এই এখন এটা 20th সেঞ্চুরিতে কি অবস্থা ছিল সেটা আমরা দেখব। বিজনেস গ্লোবালাইজেশন হচ্ছে, তারপরে হচ্ছে যে ইনফরমেশন টেকনোলজি বাড়তেছে। তো বিজনেস গ্লোবালাইজেশন হওয়ার কারণে আমাদের এই ম্যানেজারিয়াল ফাইন্যান্সের গুরুত্বটা বাড়ছে। এই গ্লোবালাইজেশন মানে আজকে আমাদের দেশে ওয়ালটন ওভারসিজ কান্ট্রিগুলোতে বিজনেস করছে, আমাদের বিভিন্ন ওষুধ কোম্পানি বা মেডিসিন কোম্পানি আছে বিভিন্ন দেশে ডিল করছে, আমাদের সেলসটা বাড়াইতে হচ্ছে, অন্যান্য স্টক এক্সচেঞ্জে ঢুকতে হচ্ছে, শেয়ার মার্কেটে ঢুকতে হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো ফিনান্স ডিল করে। রেগুলেটরি অ্যাটিটিউড অফ দ্য গভর্নমেন্ট, প্রসপারিয়াস ইকোনমি ইকুয়াল টু বিজনেস স্যাটিসফ্যাক্টরি, মানে গভর্নমেন্টের কিছু অ্যাটিটিউড আছে বা একটা সিস্টেম আছে ইকোনমিক্সে, সেটা হলো যে পোর ইকোনমি হলে কনজিউমার আর ইনভেস্টরদের সুবিধা হয়, আর যখন প্রসপারিয়াস ইকোনমিটা অনেক স্ট্রং থাকে বা ঊর্ধ্বমুখী হয় তখন বিজনেস ফ্রেন্ডলি হয়, বিজনেস যারা করে তাদের সুবিধা হয়। আর পোর ইকোনমি হলে কনজিউমার ভোক্তাদের সুবিধা। অল্টারনেটিভ ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন, বিভিন্ন ধরনের বিজনেস ফর্ম রয়েছে, যেমন এক মালিকানা, দ্বি মালিকানা এবং বহু মালিকানা বা কর্পোরেশন। এক মালিকানাকে প্রোপ্রাইটরশিপ বিজনেস বলে, সাধারণত ছোটখাটো দোকান, ছোট বিজনেস, এগুলো এক মালিকানা, বাবা করে গেছে, এর পরবর্তী বাবা মারা যাওয়ার পর ছেলে করছে, এরপরে বিজনেস আর নাই, বিজনেস বন্ধ হয়ে গেছে। তো প্রোপ্রাইটরশিপ বিজনেস 71% অফ অল বিজনেস এই প্রোপ্রাইটরশিপের ভিতরে আছে। এই 71%-এর 90% হ্যাভ অ্যাসেট আন্ডার 1 লক্ষ বা 1 লক্ষ টাকার কম, বা এরকম 2 লাখ 10 লাখ এরকম হইতে পারে। আমাদের দেশে আসপেক্টে এক এক দেশের তুলনায় এক এক রকম হয়। পার্টনারশিপ বিজনেস 90% অফ অল বিজনেস, 9% অফ অল বিজনেস, যত ব্যবসা আছে তার ভিতরে মাত্র 9% হয় হলো পার্টনারশিপ, দুইজন বন্ধু মিলে করছে বা দুই ভাই মিলে বিজনেস করে বা চাচা ভাতিজা মামা ভাগিনা, এই ধরনের পার্টনারশিপ বিজনেস বেশি, এভাবেই চলে। কর্পোরেশন 20% অফ অল বিজনেস কর্পোরেশনের ভিতরে আছে, তার ভিতরে 85% অফ অল ডলার ভ্যালু অফ সেলস। তো এখানে কর্পোরেশন বিজনেসটা, বড় বড় বিজনেসগুলো কর্পোরেশন হয়। যখন প্রোপ্রাইটরশিপ থেকে আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়, বিজনেস মাল্টিন্যাশনাল হয়, তখন শেয়ার মার্কেটে জয়েন করে, ওপেন শেয়ার, রাইট শেয়ার এবং লিমিটেড কোম্পানি হয়, তখন কর্পোরেশন হয়ে যায়। তো প্রপার্টিশিপ বিজনেস নিয়ে আমরা একটু ডিটেলস দেখি। অ্যাডভান্টেজেস কি কি আছে, সুবিধা কি? ইজি অফ ইনফরমেশন, যেহেতু একজন মালিক থাকে তার নখদর্পণে সবকিছু থাকে। সাবজেক্ট টু ফিউ গভর্নমেন্ট রেগুলেশন, সরকারও এই ধরনের বিজনেসের প্রতি শুধুমাত্র একটা ট্রেড লাইসেন্স দিয়ে ছেড়ে দেয় আর নজরদারি করে না। নো কর্পোরেট ইনকাম ট্যাক্স, তেমন বেশি ইনকাম ট্যাক্স নাই, হালকা ইনকাম ট্যাক্স নেয়। যেমন প্রপার্টিশিপ বিজনেসে এক্সট্রা ট্যাক্স ভ্যাটের কম। লিমিটেশন কি আছে? আনলিমিটেড পার্সোনাল লায়াবিলিটি, ব্যক্তিগতভাবে অনেক, মানে বিজনেস থেকে টাকা উঠাচ্ছি আর খরচ করতেছি এরকম থাকে। ডিফিকাল্ট টু রেজ ক্যাপিটাল, ব্যবসার মূলধনটা বাড়ানো খুব মুশকিল হয়ে যায়, কারণ একজন মানুষ সব হিসাব নিকাশ রাখতে পারে না, মাল্টি ফ্যামিলি এক্সপেন্ডিচার এবং আদার্স এক্সপেন্ডিচারটা বেশি করে। ট্রান্সফারিং ওনারশিপ ইজ ডিফিকাল্ট, মানে একজন থেকে আরেকজনের কাছে বিজনেসটা বিক্রি করে দিয়ে খুব সমস্যা হয়, প্রবলেমেটিক হয়, কারণ ওই ধরনের ওই ট্রেন্ডের বিজনেস আরেকজন নাও করতে পারে। লিমিটেড লাইফ, মানে এই ধরনের ব্যবসা যে বাবা করে গেছে এরপরে ছেলে আর এই ব্যবসা নাও করতে পারে, সে তার প্রফেশন চেঞ্জ করতে পারে। এখন আমরা দেখি পার্টনারশিপ বিজনেসটা কেমন। লাইক এ প্রোপ্রাইটরশিপের মতোই দুইজন প্রোপ্রাইটর বা তিনজন প্রোপ্রাইটর, তিনজন মালিক, তিন বন্ধু মিলে। বাংলাদেশে বেশিরভাগ সময় দেখা যায় যে আগে বাইং হাউসে চাকরি করছে তিন চারজন ফ্রেন্ড মার্চেন্ডাইজার, এরা আবার টাকা পয়সা কিছু গুছিয়ে নিজেরাই কয়েকটা মেশিন কিনে একটা ছোট আকারের একটা সেট আপ শুরু করলো, গেঞ্জি তৈরি করতেছে বা ও টি শার্ট তৈরি করে বিদেশে রপ্তানি করছে। এভাবে আস্তে 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 পার্টনারশিপের বিজনেসটা কয়েক বছর পরে বড় হয়ে যায় এবং একটা বড় গার্মেন্টসে রূপান্তরিত হয়েছে। এরকম বাংলাদেশে অনেক গার্মেন্টস রয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে,
A partnership has roughly the same advantage and limitation as a proprietorship. প্রোপ্রাইটরশিপের যে ধরনের সুবিধা অসুবিধা পার্টনারশিপেরও একই রকম সুবিধা অসুবিধা রয়েছে। এখন আমরা দেখি কর্পোরেশনের ক্ষেত্রে কি অবস্থা বা লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কি 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 সুবিধা রয়েছে। অ্যাডভান্টেজেস গুলো হচ্ছে যে আনলিমিটেড লাইফ। এই বিজনেসটা আজ থেকে 100 বছর আগে ডানকান ব্রাদার্স বা অনেক বছর আগে আমরা দেখেছি যে ইউনিলিভার বা লিভার ব্রাদার্স ছিল, এখনো চলতেছে। এই বিশ্বের অনেক বড় বড় বিজনেস 200-300 বছর ধরে চলতেছে লিমিটেড করার ফলে। কারণ এখানে মালিকানা কয়েকটা ভাগে বিভক্ত হয়। কিছু মালিক থাকে যে যারা ব্যবসা উদ্যোক্তা, তারা কিছু অংশ থাকে ওপেন শেয়ার, রাইট শেয়ার, শেয়ার মার্কেটে কিছু মালিকানা থাকে। এভাবেই গভর্নমেন্টের কিছু নজরদারি থাকে। ইজি ট্রান্সফার অফ ওনারশিপ, ওনার সহজেই শেয়ারের সংখ্যা বাড়াই দিলেই মালিকানা ট্রান্সফার হয়ে যাচ্ছে। লিমিটেড লাইবিলিটিস, লাইবিলিটিস কম থাকে। ইজি অফ রেজিং ক্যাপিটাল, সহজে ক্যাপিটাল রেজ করা যায়, কারণ মার্কেটে ওপেন শেয়ার বা রাইট শেয়ার ছেড়ে দিলেই সহজেই আমরা ক্যাশটা কালেকশন করতে পারে এই ধরনের বিজনেস। ডিসঅ্যাডভান্টেজও রয়েছে কিছু। ডাবল ট্যাক্সেশন, এই ধরনের বিজনেসে সরকার বেশি ট্যাক্স নেয়। আর্নিংস ট্যাক্সড অ্যাট কর্পোরেট লেভেল, কর্পোরেট লেভেলে ট্যাক্স দিতে হয়। ডিভিডেন্ড ট্যাক্স অ্যাজ ইনকাম টু স্টক হোল্ডার, স্টক হোল্ডার যারা শেয়ার মার্কেটে যারা শেয়ার কেনে বা স্টক কেনে তাদেরকেও ট্যাক্স দিতে হয়। কস্ট অফ সেট আপ অ্যান্ড রিপোর্ট ফাইলিং, সেট আপের কিছু কস্ট আছে, গভর্নমেন্টের অনুমতি নিতে হয়, অনেক জটিলতা রয়েছে। এরপর আমরা দেখি কি আছে। ফিনান্স ইন দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার অফ দ্য ফার্ম, ফার্মে ফাইন্যান্স কি ধরনের অর্গানাইজেশনাল স্ট্রাকচার রয়েছে, হুম, সেটা আমরা দেখব এখন। ধন্যবাদ সবাইকে।